এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমি আমার ছোট্ট মাটাকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। ওকে রাতের খাবারটা খাইয়ে দিচ্ছি। ওকে 2-3 ঘন্টার অন্তর অন্তর কিন্তু খাবার খাওয়াই। এখন যে খাবারটা খাওয়াচ্ছি আবার কিন্তু ঘুমের আগে একবার খাবার খাওয়াবো। তো এখন আমি টমেটোর ঝোল দিয়ে ওকে খাবার খাইয়ে দিচ্ছি। টমেটোর ঝোলটা আর এটার মধ্যে যে মাছটা থাকে ওটা ওর এত পছন্দ। অন্য তরকারি হলেও ওভাবে খেতে চায় না। টমেটোর তরকারি হলে দেখা যায় মজা মজা করে খেয়ে ফেলে, একটু টক লাগে, সেই জন্য কিন্তু খুব খুশি খুশি হয়ে খায়। তো আমি দেখা যায় একদিন পর পর টমেটোর তরকারি রান্না করি। তো ডালটা টমেটোটাই খাই বেশি, অন্য শুকনো জাতীয় খাবারগুলো এখনও খেতে পারে না। তো ছোটোবেলা থেকেই মুখে কোনো খাবার লাগলে সে খেতে চাইতো না। তো আলহামদুলিল্লাহ এখন দেখা যায় যে একটু একটু করে খাবার শিখছে, সব খাবারই মুখে দেয়। বুড়িটাকে খুব কষ্ট করে ভাত খাওয়ানোটা শিখিয়েছি। ও যখন ছোটোবেলা লিকুইড জাতীয় খাবারটা খেত তখন শুধু ভাবতাম যে আমার মাটা কখন কোনো জিনিস চিবিয়ে খেতে পারবে, ভাত খেতে পারবে। সব সময় বলতাম আমার মা যেদিন ভাত খাওয়া শিখে যাবে সেদিন আর আমার কোনো কষ্ট থাকবে না। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু সব খাবারই খায়। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা ছোট বাচ্চা আছে বা ছোট বাচ্চা পালেন, কখনোই তাদেরকে ব্লেন্ড করা খাবার ছোটোবেলা থেকে অভ্যস্ত করবেন না। আমার 4টা বাচ্চার মধ্যে আমি 2টাকে ছোটোবেলা থেকেই মুখে দেখা যায় বাড়ি খাবার বা চিবিয়ে খেতে পারে ওই ধরনের খাবার দিয়েছি, আর 2জনকে ব্লেন্ড করে খাবার খাইয়েছি। এটা যে কত বড় একটা মারাত্মক ভুল ছিল। তো এই ভুলটা কিন্তু কেউ করবেন না। ব্লেন্ড করে খাবার খাওয়ালে ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে যায়, তখন দেখা যায় ওরা বড় হলেও ওইভাবে চিবিয়ে খেতে পারে না। তো আমার কিন্তু 2জনকে খুব কষ্ট হয়েছে পালতেই, ওদেরকে বাড়ি খাবারটা দিতে আমার অনেক সময় লেগেছে। তো ছোট বাচ্চাকে কখনোই আসলে ব্লেন্ড করে খাবার খাওয়ানো উচিত না। আজকে কিন্তু সন্ধ্যার পরে রাত্রেবেলা যে কাজগুলো আমি করে রাখি, আর এই কাজগুলো করে রাখলে দেখা যায় সকালবেলা আমাকে এতটা ঝামেলা পোহাতে হয় না। রাতের বেলা যখন এই কাজগুলো করে রাখি, সকালে আসলে রান্নাঘরে এত বেশি ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু রান্নাঘরে কাজ করতেও শান্তি লাগে। তো সন্ধ্যার পরে অনেক থালা বাসন জমে ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে যে থালা বাসনগুলো ছিল সেগুলো সিংয়ের মধ্যে জমা ছিল। আবার দেখা যায় যে সন্ধ্যার পরে ওদের নাস্তা খাইয়েছি, ওইগুলো জমে ছিল। তো সবগুলো কিন্তু আমার ভাগ্নি দিয়েছে। তা আমি একটু সবগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। দেখা যায় যে কাজের সময় সব কিছু হাতের কাছে থাকলে কাজগুলো খুব সহজেই হয়ে যায়। আর যেদিন দেখা যায় যে দিনের বেলা আমি কাপড় চোপড় ধুতে পারি না, কাজের চাপটা একটু বেশি থাকে, ওদের স্কুলে আসা যাওয়া, তারপর রান্না বান্না, সেদিন কিন্তু আমি কাপড়ে ধরি না, দিনের বেলা ধরি না। সেজন্য কিন্তু আমার এই যে কাপড়গুলো জমা ছিল এখন কিন্তু আমি রাতের বেলা ধুয়ে নিচ্ছি। আর আমার এই ওয়াশিং মেশিনে কিন্তু প্রায় 80% পর্যন্ত শুকিয়ে দেয়। দেখা যায় যে আমি যদি রাতে বারান্দায় দিয়েও দিই, বাতাসে কিন্তু একদম সকালে উঠে দেখি যে শুকিয়ে থাকে। কাপড়গুলো ধুতে কিন্তু আমি ডেইলি ওয়াশে দিয়েছি। এগুলো যেহেতু প্রতিদিন পরা হয় সেজন্য কিন্তু তেমন ময়লাও নেই। 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে, তার মধ্যে কিন্তু আমার কাপড় ধোয়া হয়ে যাবে। এর মধ্যে বাসার যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি। আসলে কি বলবো, এই ওয়াশিং মেশিন হওয়াতে আমার যে কি কষ্ট কমেছে আমি বোঝাতে পারবো না। কাপড় ধোয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের একটা জিনিস। আমি তো আর কাপড় ধুতে পারি না। তো খালা যেভাবে কাপড় ধোয় দেখা যায় যে পরিষ্কারও হয় না। আলহামদুলিল্লাহ এই ওয়াশিং মেশিন কিনে কিন্তু আমার বলতে গেলে আমার জীবনের অর্ধেক কষ্টই কাজকর্মের আমি কমিয়ে ফেলেছি। আর এই যে কাপড় ভাঁজ করাটা কিন্তু আমার কাছে সবচেয়ে কষ্টের একটা ব্যাপার। দেখা যায় যে 2-3 দিনের কাপড় জমা হয়ে যায়, তারপরে একসাথে নিয়ে বসি কাপড় ভাঁজ করার জন্য। তো আমি আর আমার ভাগ্নি মিলে কিন্তু কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। কাপড়গুলো কিন্তু আমি এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর আমার বাচ্চাদের কাপড় কিন্তু এরকম ছোট ছোট কার্টুনের মধ্যে করে রাখি, এভাবে ফোল্ড করে রেখে সুন্দর করে ভাঁজ করে রেখে দিই। ওরা কিন্তু খুব সহজেই নিয়ে পরে ফেলতে পারে। দেখা যায় যে অনেক সময় আমি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, কাপড় নিয়ে বিরক্ত করে গোসলের পরে কাপড় বের করে দেওয়াটা। তো এইভাবে রেখে দিয়েছি, ওরা কিন্তু যার যার মতো করে গেঞ্জি, প্যান্ট, জামা এগুলো নিয়ে পড়তে পারে। এইভাবে কাপড় রেখে দেখেছি যে অনেক সুবিধা, শুধু ভাঁজ করে রেখে দাও, ওরা ওরার মতো নিয়ে পড়তে পারে। তো দেখা যায় যে যে কাপড়গুলো ওরা নিয়মিত পরে সেগুলো একটা কার্টুনের মধ্যে রেখেছি, আর যেগুলো নতুন বাইরে গেলে পরা হয় সেগুলো এরকম একটা কার্টুনে রেখেছি। আমি এই কার্টুনগুলো কোথায় থেকে এনেছি বা কিভাবে কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম সেটার কিন্তু একটা ভিডিও আছে, চাইলে কিন্তু আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন।
যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে আর ছোট ছোট কাপড়গুলো গুছিয়ে রাখতে ঝামেলা মনে করেন, তো এইভাবে কিন্তু গুছিয়ে রাখলে আমার কাছে মনে হয় অনেকটাই সুবিধা হবে। আচ্ছা যাই হোক, কাপড়গুলো কিন্তু জায়গা মতো রেখে দিলাম। তো আমি যে কাজ করছি, কাজের ফাঁকে কিন্তু বাচ্চাদের পড়াচ্ছি। শুধু কাজ করলেও তো হবে না, বাচ্চাদেরকেও তো সময় দিতে হবে। ওদের কিন্তু সন্ধ্যার পর যে পড়ালেখা ছিল, মানে স্কুল থেকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেগুলো কিন্তু পড়িয়ে নিয়েছি। আর ওরা কিন্তু এখন ব্যাগগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, যাতে সকালে ঘুম থেকে উঠলে আর দৌড়াদৌড়ি না করতে হয়। তো আমি রাতের বেলায় যা যা সিগনেচার করার প্রয়োজন বা যেটা ওদের পরবর্তী ক্লাসে হবে, সেই খাতা বই কিন্তু চেক করে সুন্দর করে ব্যাগে করে রেখে দিই। আমার ৩ ছেলের মধ্যে ছোট ছেলেটা একটু দুষ্টমি বেশি করে। ওকে নিয়ে আমার একটু কষ্টটা বেশি পোহাতে হয়। সারাদিন দেখা যায় যে ও সবার সাথে একটু ঝগড়াঝাটি লেগে থাকে। তো ওকে নিয়ে আমার কষ্টটা একটু বেশি। আলহামদুলিল্লাহ মেয়ে কিন্তু আমাকে কোনো কষ্ট দেয় না। মাশাআল্লাহ, এমন একটা মেয়ে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তো ছেলে মেয়েগুলো কিন্তু সবাই আমার খুবই লক্ষ্মী, ভালো। আমার কথা শুনে। ছোটটা একটু দুষ্টুমি বেশি করে, এটাই স্বাভাবিক মনে হয়। ছোট বাচ্চাগুলো একটু বেশি দুষ্টামি করে। বাপ মায়ের যে ছোট ছেলেটা, সেটা মনে হয় একটু দুষ্ট বেশি হয়। তো আমি যে এই ভিডিওতে কথাটা বলেছি, যদিও পরবর্তীতে কথাটা শুনতে পারে, ও কিন্তু মানে রাগ করবে যে তুমি কেন আমার কথাটা এভাবে বলেছো। সব কিছুতে একটু দুষ্টুমি বেশি করে। তো এখানে কিন্তু আমি আমার মায়ের ছোট ছোট ব্যান্ডগুলো একটা বক্সে করে রেখে দিচ্ছি। দেখা যায় যে বাইরে গেলে বা চুল বাঁধার সময় হলে এগুলো হাতের কাছে পায় না। এভাবে একটা ছোট বক্সে করে রেখে দিলে কিন্তু আসলে ছোট ছোট জিনিসগুলো কাজের সময় খুবই মানে সহজে পাওয়া যায় আর কাজগুলো সহজ হয়। তার মধ্যে কিন্তু আমার কাপড় ধোয়া হয়ে গেছে। আমি কিন্তু বারান্দায় চলে আসলাম কাপড়গুলো নাড়ার জন্য। তো আমার বাসা যেহেতু এয়ারপোর্টের পাশে, বারান্দার দাঁড়ালেই কিন্তু বিমান দেখা যায়। ছোট্ট একটা বিমান কিন্তু এখন ল্যান্ড করেছে। আসলে কি বলবো, রাতের বেলা কাজ করে রাখি বা দিনের বেলায় কাজগুলো তো করে রাখি যে সংসারের কাজগুলো যাতে সহজে পরবর্তীতে করতে পারি, কিন্তু কাজের কিন্তু কমতি নেই। দেখা যায় যে এখন আমি কাজগুলো করে রাখতেছি, পরের দিন দেখা যাবে যে আমার চোখে অন্য কোনো কাজ পড়েছে। আমি জানি না কোথায় থেকে যেন এত কাজকর্ম বের হয়ে আসে। আজকে যদি এই জিনিসটা ক্লিন করেছি, দেখা যায় আবার ২ দিন পর আবার ওই পরবর্তীতে ওইভাবেই ক্লিন করতে হয়। মানে এই সংসারের কাজগুলো কিন্তু চলমান, যতই করে রাখেন না কেন দেখা যাবে যে কোনো না কোনো কাজ আপনার সামনে পড়েছে, সেটা আপনাকে করতেই হবে। আর আমি বসে থাকতে পারি না, সব সময় দেখা যায় যে কাজের মধ্যেই থাকি। এই হলো আমার একটা অবস্থা। তারপরে কিন্তু আমি বারান্দায় কাপড়গুলো নেড়ে পুরোটা বাসা সুন্দর করে ঝাড়ু দিয়েছি। তো আজকে যে কিভাবে ঘর গোছালাম সেটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করলাম না। পুরো বাসায় কিন্তু গুছিয়ে রুম ঝাড়ু দিয়ে নিয়েছি। তো বড় ছেলেটা কিন্তু এখনও পড়ছে। তো এখানে দাঁড়ানো অবস্থায় বলতেছে, আম্মু আমার চুলগুলো একটু আঁচড়িয়ে দাও। তো চিরুনিটা আমাকে বের করে দিয়েছে। মাকে কাছে পেলে কিন্তু সব বাচ্চারা একটু আদর পেতে চায়। ওকে একটু আদর করে কিন্তু আমি রান্নাঘরে চলে যাব, কারণ রান্নাঘরে একটু কাজ আছে। তো রান্নাঘরে যাওয়ার আগে রুমটা কিভাবে গুছিয়েছি সেটাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এভাবে একটু সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিলে কিন্তু দেখা যায় সকালে উঠলে মাইন্ডটা ফ্রেশ থাকে। তার মধ্যেও কিন্তু বাচ্চা আছে, একটু পরে কিন্তু এলোমেলো করে ফেলবে। তো আমার কাজ গোছানো, বাচ্চাদের কাজ এলোমেলো করা। তো এখন চলুন রান্নাঘরে চলে যাই। তো বাচ্চারা যে সকালবেলা স্কুলে যাবে, সকালের প্রস্তুতিটা কিন্তু আমি রাতের বেলা দেখা যায় অনেক সময় নিয়ে রাখি। এই যে এখানে কিন্তু আমি বুটের ডালটা ভিজিয়ে নিচ্ছি। পরোটা রুটি যাই বানাই না কেন, দেখা যায় যে আমার ছেলেরা এই বুটের ডালটা পেলে খুব মজা মজা করে খেয়ে ফেলতে পারবে। তো রাতের বেলায় কিন্তু আমি এগুলো ভিজিয়ে নিয়েছি। আর বুটের ডালটা কিন্তু রাতের বেলা না ভিজালে সকালে সিদ্ধ হবে না। আর ওকে যে টিফিনগুলো দিব বাচ্চাদের, সেটাও কিন্তু এখন রেডি করে নেব। এই পর্যন্ত জানি না আমার সাথে কে আছেন। তো আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি, সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে আপুরা এই কাজগুলো করেছেন, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু বাচ্চাদের জন্য চিকেন রেডি করে নিচ্ছি। সকালে যখন ওরা স্কুলে যাবে আমি ভেজে দিয়ে দিব। তো এখানে ঘরোয়াভাবে যা যা মশলা প্রয়োজন সব মশলা দিয়ে কিন্তু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব। এভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো বা রাতের কাজগুলো মেনটেন করে চলার চেষ্টা করি, যে কাজগুলো করলে আমার পরের দিনটা খুব সহজ হয়। তো আজকের জন্য কিন্তু আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব।
আবার কিন্তু চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।